তুমি আছো মনের গহীনে, তুমি আছো মনের গহীনে। একটা থাপ্পড় খাবি তুই? নিজের অবস্থা দেখেছিস? তোর প্রেশার একেবারেই লো। আমি জানি ঢাকায় তোর তেমন কেউ নেই, তার মধ্যে তুই একা নস। তোর গর্ভে একজন সন্তান বেড়ে উঠছে, তারও খেয়াল রাখতে হবে। একজন ডক্টর হিসেবে আমি তা কিছুতেই হতে দেব না। কিন্তু কোনো কিন্তু নয়। দেখ মেহু, আমি তোকে সবসময় আমার নিজের বোনের জায়গাটুকু দিয়েছি। আমাকে একটু বিশ্বাস করে দেখ, আমি অন্তত তোকে ঠকাবো না। একটি যুবক বিশাল ঘরের এক কোণে বসে আছে। তার মাথায় নানা চিন্তা ঘুরছে। হুট করে ছেলেটি একটি পেন্সিল ও আর্ট পেপার নিয়ে বসে পড়ল। অতঃপর ছেলেটি খুব নিখুঁতভাবে তার প্রেয়সীর ছবিটা আর্ট করে ফেলল। তারপর গিটারটা হাতে নিয়ে ছবিটির দিকে তাকিয়ে গাইতে লাগলো। ছন্ন ছাড়া মনে এসেছো গোপনে, মুখে বলেছি যে নিও না তো টেনে, অজানাকে ভুলে সাজা খেটে চলি। জানি শোধরানো হবে না কখনো, তবু গভীরে সে থাকে, গভীরে যার আঁকা ছবি রে, সে ছিল গভীরে, গভীরে, গভীরে সে থাকে, গভীরে যার আঁকা ছবি রে, সে ছিল গভীরে। সে পাশে না, কি জানি না, সে পাশে না, কি জানি নাই। ছেলেটির গানের মধ্যে অদ্ভুত ভালোবাসা ছিল তার প্রেয়সীর জন্য। হ্যাঁ, তার ভালোবাসাটা অদ্ভুতই বটে। হঠাৎ গানটি থামিয়ে দিয়ে নিজের আঁকা ছবিটাতে হাত বুলিয়ে বলল, হাজারো জনের ভিড়েও তোমাকে আমি ঠিক খুঁজে বের করব। তোমাকে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত খুঁজে বেড়াবো। তোমাকে যে অনেক কিছু বলার আছে প্রিয়সী, ভালোবাসি। ছেলেটির কথার মাঝেই তার ফোনে টুংটাং শব্দ শুরু হলো। ছেলেটি ফোনটা হাতে নিয়ে এমন কিছু দেখল যা দেখে ছেলেটির মুখে অজান্তেই হাসি ফুটে উঠল। বিশাল বড় দোতলা বিশিষ্ট ডুপ্লেক্স বাড়ির সামনে আরিয়ান তার গাড়িটি রাখে। গাড়ি থেকে প্রথমে আরিয়ান, তারপর মেহবিন নামে। বাড়িটা দেখে বেশ বিলাসবহুল মনে হচ্ছে। বাড়ির সামনেই বড় বড় করে লেখা তালুকদার বাড়ি। আরিয়ানের জেদের সাথে এক প্রকার না পেরেই মেহবিন আসতে বাধ্য হয়েছে। যদিও মেহবিন ঠিক করেছে সকাল হলেই সে চলে যাবে। বাড়ির ভিতরে ঢুকতেই আরিয়ানদের বাড়ির পুরনো কাজের মহিলা রাহেলা হন্তদন্ত হয়ে প্রবেশ করে বলে, আরিয়ান ভাইজান আইসেন? এখানে তো মেলা কাণ্ড ঘটছে। আম্মাজান আবারও ওই ডাইনি রাইসা লইয়া ওইদিকে মাঝারে পীরের কাছে গেছে পানি পড়া আনতে। বড় ভাইজানরে নাকি এই সব পানি পড়া দিয়া দেশে ফিরাইয়া আনবো। আরিয়ানের মাথায় হাত। তার মায়ের এসব নিত্য নতুন কাহিনী সে আর নিতে পারছে না। মেহবিনের মাথার উপর দিয়ে সব যাচ্ছে, যা ভালো করে টের পাচ্ছে আরিয়ান। তাই সে বলল, আসলে আমার মা বড্ড বেশি কুসংস্কার জাতীয় জিনিসে বিশ্বাস করে। মায়ের বিশ্বাস এসব মাজারে থাকা পীরদের কিসব পানি পড়াতে নাকি ভাইয়া দেশে ফিরে আসবে আর রুষাকে বিয়েও করবে। আসলে আমার ভাই এখন কিছুতেই বিয়ে করতে চায় না, কিন্তু মা তো এক জিদ্দি। আচ্ছা তুই থাক, আমি দেখি মা কোথায়।
আরিয়ান আবারও দরজা দিয়ে বেরিয়ে যায় তার মায়ের উদ্দেশ্যে। মেহবিনের কাছে অল্প অল্প স্পষ্ট হলেও কিছু কিছু বিষয় তার মাথার উপর দিয়ে যাচ্ছে। থাক, আরিয়ান ফিরলে না হয় জেনে নেবে। মেহবিন ড্রয়িং রুমে প্রবেশ করতেই তার চোখ পড়ে যায় ছবির বিশাল ফ্রেমে থাকা এক যুবকের দিকে। ফর্মাল ড্রেসে দাঁড়িয়ে আছে, ঠোঁটে হাসি ঝুলিয়ে, যাকে বলে আলতো হাসি। আরিয়ানের মতোই বেশ লম্বাটে ছেলে। দেখেই বোঝা যাচ্ছে ছেলেটি তার ফিটনেস নিয়ে যথেষ্ট সচেতন। হলুদ ফর্সা গড়নের মুখে হালকা চাপদারি বিরাজমান, প্রখর দৃষ্টিতে তাকিয়ে আছে আনমনে কারো দিকে। সেই দৃষ্টিতে ছিল অত্যন্ত মুগ্ধকর। কারো চাহনিতে বুঝি এতটা মুগ্ধতা থাকে, জানে না মেহবিন। কিন্তু যুবকটি কার দিকে এত মুগ্ধ চাহনিতে তাকিয়ে আছে? মনে এক প্রশ্ন জাগলো মেহবিনের। মেহবিনকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে রাহেলা বেগম এসে বললেন, আপা, আপনি এত কি দেখতাছেন? ছবিতে থাকা ছেলেটিকে? ও, উনি হইল আমাগো বড় ভাইজান, যারে লইয়া এত কাণ্ড। এই বাড়ি বড় ছেলে আরহাম হাসান তালুকদার। মেহবিন আনমনে বললেন, আরহাম হাসান তালুকদার। আরহামের ঘরে বর্তমানে তার স্ত্রীর পরিচয়ে দাঁড়িয়ে আছে মেহবিন, যাকে সে এখনো চিনেই না। এখনো পর্যন্ত যাকে নিজ চোখে দেখার সাধ্য হয়নি, তারই ঘরে তার বউয়ের পরিচয়ে দাঁড়িয়ে থাকাটা অত্যন্ত অস্বস্তির বিষয় বলে মনে হচ্ছে মেহবিনের। মেহবিনের রক্তচক্ষু দিয়ে তাকিয়ে আছে আরিয়ানের দিকে। আরিয়ানের তো যায় যায় অবস্থা। কিছুক্ষণ আগে মেহবিন আরহামের ছবিটির দিকে তাকিয়েছিল, তখনই সেখানে আরিয়ান সহ আরিয়ানের মা এবং রুষা উপস্থিত হয়। অপরিচিত মেয়েকে দেখে আরিয়ানের মা মেহবিনের দিকে প্রশ্ন ছুড়ে বললেন, মা, কে তুমি? রাহেলা বেগম এগিয়ে এসে বললেন, খালা, এই আফাডা তো ছোট ভাইজানের লগে আইছে। আরিয়ানের মা এইবার আরিয়ানের দিকে তাকিয়ে বললেন, আরিয়ান, তোমার সাথে এই মেয়েটা কে? আরিয়ান পড়েছে বিপাকে। ঢাকা শহরে মেহবিনের কেউ নেই। মেহবিনকে এই অবস্থায় ভালোভাবে খেয়াল করতে হবে। এই বাড়িতে মেহবিনকে পার্মানেন্ট রাখার জন্য কিছু একটা বলতে হবে। আরিয়ানের মাথায় একটা জিনিসই চলছে, মেহবিন যে করেই হোক এই বাড়িতেই রাখতে হবে। তাছাড়া একটা পরিচয় না থাকলে, শুধুমাত্র বেস্ট ফ্রেন্ডের পরিচয় তো মেহবিন এই বাড়িতে থাকতে পারবে না। অন্য একটা পরিচয় দিতে হবে মেহবিনের। ভাবতে ভাবতে আরিয়ানের মাথায় একটা বুদ্ধি চলে আসে। তার ভাই এই মুহূর্তে দেশে নেই, এইটাই সুযোগ। আরিয়ান অনেকক্ষণ পরে মুখ খুলে বলল, মা, তোমার বাড়ির বৌমাকে আমি নিয়ে এসেছি, এখন তুমি যা করার করো। আরিয়ানের এইরকম বিস্ফোরক মন্তব্যে সবাই কিছুক্ষণ স্থির হয়ে যায়। আরিয়ানের মা বলে উঠলেন, বৌমা মানে? আরিয়ান, তুই কি এই মেয়েটাকে বিয়ে করেছিস? আরিয়ান দ্রুত পায়ে তার মায়ের কাছে এগিয়ে এসে বলে, মা, তুমিও না, আমি কেন বিয়ে করতে যাব? তোমার কি শুধু একটাই ছেলে? তোমার বড় ছেলে মেহবিন ভাবিকে বিয়ে করে বিদেশে চলে গেছে, তাও আবার লুকিয়ে। যদিও আমি হালকা জানতাম তোমার ছেলে এবং মেহবিনের তো অনেক দিনের রিলেশন। মেহবিনকে বিয়ে করে সে লুকিয়ে রাখে বিষয়টা, যাতে আস্তে ধীরে সবাইকে পরে বলতে পারে। কিন্তু তার আগেই তো তুমি রোষার সাথে ভাইয়ের বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছ। তাই তোমার ছেলে প্রজেক্টের বাহানা দিয়ে বিদেশ পালিয়েছে। এইসব প্রজেক্ট শুধু বাহানা। আরিয়ানের কথা শুনে রুষা সেখানেই বসে কান্না জুড়ে দিল। তার ভাষ্যমতে আরহাম তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, তাকে বিয়ে না করে অন্য একটা মেয়েকে বিয়ে করেছে। মেহবিনের মাথার উপর দিয়ে যেন সব গেল, মাথাটা আবারও চক্কর দিয়ে উঠছে তার। আরিয়ান বুঝতে পারছে মেহবিন কিছু বলার আগেই তাকে থামাতে হবে, না হলে তার বলার আগেই মেহবিন তার মুখ খুলে ফেলবে। আরিয়ান আবারও বলল, তুমি জানতে পারলে খুশি হবে, ভাবি এবং ভাইয়ের জীবনের ছোট্ট একজন সদস্য আসছে। আরিয়ানের মা বড় বড় চোখ করে বলল, বৌমা পর্যন্ত ঠিক ছিল, আমার ছেলে এতটা ফাস্ট যে এখন ঘরের নাতনিও আসবে। কি বলছিস রে? আমার মাথা ঘোরাচ্ছে। আরহামের বাচ্চা হবে শুনে রুষা আরো জোরে ভ্যাঁ ভ্যাঁ করে কান্না করলো। আরিয়ান আবারও বলে উঠল, তোমাকে আর কি বলবো মা, ভাবি ঢাকা শহরে তেমন কেউ নেই। ভাবি এখানকার একটা ভার্সিটিতে পড়ে এবং সেখানকার একটা হোস্টেলে থাকে। ভাবি প্রেগনেন্ট শুনে আমি এই বাড়িতে নিয়ে আসি। ভাবির এই অবস্থায় কোথায় যাবে বলো? তার মধ্যে ভাবির সাথে ভাইয়ের কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
আরিয়ানের মা মেহবিনের কাছে এসে মেহবিনের মাথায় হাত বুলিয়ে বলে, আরিয়ান একদম ঠিক করেছে না? আমার ছেলেটা এতটা পাজি আমি জানতাম না। একবার দেশে ফিরুক, তারপর দেখাবো মজা। আমাদের ঘরে নাতি নাতনি আসছে, এখন তো বৌমাকে যত্ন করতে হবে, তাই না? আমার ছেলেটাও এমন কাণ্ড করে বসে আছে, তোমাদের ঠিক মতো বরণও করতে পারলাম না। আচ্ছা, আপাতত তুমি না হয় আরহানের ঘরে যাও। আরিয়ান, তুই বৌমাকে নিয়ে আরহানের ঘরে নিয়ে যা। আরিয়ানের মা মিসেস নিশাত বেশ সরল সোজা মানুষ, তেমন একটা প্যাচ তার মধ্যে নেই। ছেলের বলা ইনিয়ে বিনিয়ে মিথ্যে কথাও তিনি বিশ্বাস করে ফেললেন। তার ভাষ্যমতে তার ছেলে তো অন্তত তাকে মিথ্যে বলবে না। মেবিন কিছু বলবে তার আগেই আরিয়ান তার হাত ধরে উপরের ঘরের দিকে নিয়ে যেতে থাকে। রাহেলা বেগম অন্য চিন্তায় মগ্ন হয়। মায়াডা বড় ভাইজানের বউ হইলে বড় ভাইজানের ছবি দেইখা চিন্তা ছিল না কেন? রাহেলা বেগম তার মনের প্রশ্ন মনে রেখে দেয়। আজকাল বড় লোকদের বিশাল বিশাল কারবার। বর্তমানে আরিয়ান শুকনো ঢোক গিলে বলল, দেখ বইন, এইভাবে তাকিয়ে থাকিস না, আমার ভয় লাগে। বেশি ভয় লাগলে মুই মইরা যাইতে পারি, তারপর তুই দেবরছাড়া হয়ে যাবে। মেবিন উঠে দাঁড়িয়ে আরিয়ানের পিঠে কিল ঘুষি দিতে থাকে। আরিয়ান ব্যথায় মৃদু চিৎকার করে বলে, মারছিস কেন? মেরে ফেলবি নাকি? তোকে মেরে ফেলাই উচিত। তুই নিচে এসব কি বললি? যাকে আমি কখনো দেখিনি তার বউ বানিয়ে ফেললি আমাকে। তোর কি মাথা আদৌ ঠিক আছে? আরিয়ান মেহবিনের হাত ধরে খাটে বসিয়ে বলে, আগে তুই শান্ত হ আমার বাপ, প্লিজ। দেখ, ভাই এখন দেশে নেই। ভাইয়া কমপক্ষে 1 মাস আগে দেশে ফিরছে না। তাই ভাইয়ের বউয়ের পরিচয় তুই ততদিন এই বাড়িতে থাক। এই কয়দিনে না হয় তুই ভার্সিটির পাশে একটা জবও নিয়ে নিলি, তারপর নিজের পায়ে দাঁড়িয়ে তুই না হয় চলে যাস। দেখ বোন, তোর এই বাড়িতে থাকা অনেক জরুরি। তুই এখন একা না, তোর গর্ভের সন্তানও রয়েছে, তার নিরাপত্তাও তো একটা ব্যাপার আছে, তাই না? তাই বলে এভাবে মিথ্যার আশ্রয় নেওয়াটা ঠিক হচ্ছে? তার মধ্যে তুই নিচে বললি আমি নাকি তোর ভাইয়ের সন্তানের মা হতে চলেছি। তোর ভাই জানতে পারলে কি হবে? কিচ্ছু হবে না, ভাইও জানতে পারবে না। মাকে আমি নিচে ভালোভাবে বুঝিয়ে নিয়ে এসেছে, যেন ভাই আসার আগে এই বিষয়ে ভাইকেও যেন কিছু না বলে। ততদিন তুই একটা জব পেয়ে সেটেল হয়ে যাবি। সব থেকে বড় কথা, এতে ভাইয়েরও লাভ হবে। রূপা মায়ের বান্ধবের মেয়ে, মেয়েটা একদমই ভালো না। মেয়েটার অনেকগুলো ছেলের সাথে রিলেশন। আমার মা বেশি সরল সোজা মানুষ, তাই আমার মাকে পটিয়ে রুষার মা আমার ভাইয়ের সাথে রিয়ার বিয়ে দিতে চায়। তাই তো ভাইয়া নিউ ইয়র্কে চলে গেছে প্রজেক্টের নাম করে। আমাদের এই ছোট প্ল্যানের জন্য রুষা নামক আবরটাও ভাইয়ের ঘাট থেকে সরে যাবে। মেহবিন আরিয়ানের কথার প্রেক্ষিতে বলল, এভাবে সরল মানুষটাকে ঠকানোর কি ঠিক হচ্ছে? দেখ আরিয়ান, আমি তো জানি একটা মানুষের ফিলিংস নিয়ে খেললে সে কতটা কষ্ট পায়। আরিয়ান দীর্ঘ শ্বাস ফেলে বলে, দেখ মেহু, আমরা কোনো অন্যায় করছি না। যা করছি তোর গর্ভে থাকা ছোট্ট শিশুটার জন্য, যার কোনো দোষই নেই। কয়েকটা দিনেরই তো ব্যাপার, আমি মাকে আস্তে ধীরে জানিয়ে দেবো সব। অবশেষে অনেকবার বোঝানোর পরে মেহবিন থাকতে রাজি হলো। যদিও মেহবিনের অনেকটাই অপরাধবোধ কাজ করছে, কিন্তু এইটা ছাড়া তো আর কোনো উপায়ও নেই। মায়েরা ঘুম থেকে উঠে দেখে অব্র আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছে। আজ অব্রকে খুব তাড়াতাড়ি বেরোতে হবে, অফিসে খুব জরুরি মিটিং আছে। মায়েরাকে ঘুম থেকে উঠতে দেখে অব্র মিষ্টি হেসে বলল, গুড মর্নিং ডার্লিং। গুড মর্নিং। অনেক তো ঘুমোলে, এবার একটু রান্নাঘরে গিয়ে আমার জন্য কফি নিয়ে এসো। কফি ছাড়া তো আমি অফিসে যেতেই পারি না। মায়েরা চট করে বলে ওঠে, দেখো অব্র, আমি সবেমাত্র ঘুম থেকে উঠলাম, আমি এখন কফি বানাতে পারবো না। আর তুমি আমাকে রান্নাঘরে যেতে বলছো? আমি কখনো রান্নাঘরের আশেপাশেও যাইনি। তুমি বাড়ির কাজের লোককে বলো, সে তোমাকে কফি করে দিবে। আমি এখন বাড়ির কাজের লোকের হাতে কফি খাবো? আমি তো অন্তত পারবো না, দরকার পড়লে তোমার মাকে বলো। কথাটি বলে মায়েরা আবারও ঘুমিয়ে গেল। অজ্ঞতা অব্র আর কথা বাড়ালো না, ঘর থেকে বেরিয়ে ডাইনিং টেবিলে বসে পড়ল। অতঃপর কাজের লোক এসে তাকে কফি দিয়ে চলে গেল। অব্র কফিটা মুখে দিয়েই রেখে দিল। এইসব কোনো কফি হলো? কফি তো মেহবিন বানাতে পারত। আহা, একবার খেলে শুধু খেতে ইচ্ছে করত। সকাল হলেই মেয়েটি অব্রের রুমে গিয়ে অব্রকে প্রতিদিন কফি দিয়ে আসতো নিয়ম করে। কফিতে এক প্রকার আলাদা মিষ্টতা ছিল।
হয়তো সেই কফিতে মেহবিনের ভালোবাসা ছিল অব্রের জন্য। অব্র যখন কফি খেয়ে মেহবিনের প্রশংসা করত তখন মেয়েটাও কি লজ্জা পেত। মেয়েটাকে লজ্জা পেতে বড্ড সুন্দর দেখত। কিন্তু আজ বাড়ির এক কোণাতেও সেই লজ্জাবতী মেয়েটি নেই, তার হাতের বানানো কফিটাও নেই। অব্র আর ভাবতে পারছে না কিছু। সে কফিটা রেখেই অফিসের উদ্দেশ্যে রওনা দিল। নিউ ইয়র্কের একটি বড় বিল্ডিংয়ে দৌড়ে যাচ্ছে তাহসান। আজকে ক্লায়েন্টের সাথে খুবই জরুরি প্রজেক্ট নিয়ে তাদের কোম্পানির মিটিং আছে। মিটিং রুমে পৌঁছে তাহসান শান্তি পেল। আরহাম মিটিংটা অলরেডি শুরু করে দিয়েছে। আরহাম মিটিং শুরু করেছে মানে প্রজেক্টটা সে পেয়েই যাবে। আরহাম বেশ সময়নিষ্ঠ, সময়ের মধ্যেই সে সব কাজ করতে পছন্দ করে। আরহাম এসআই কোম্পানির একজন আর্কিটেকচার। এসআই কোম্পানির মূল শাখা নিউ ইয়র্কে। আরহাম তাদের দেশের পুরনো সব বাড়ির ডিজাইন নিয়ে ইন্ডিয়ার ক্লায়েন্টের সাথে মিটিং করছে। আরহামের দেওয়া প্রতিটা প্রেজেন্টেশন এবং তার বাচনগিগুলো মেয়ে ক্লায়েন্ট সহ সকলের কাছেই বেশ ভালো লাগে। আরহাম তার বক্তব্য শেষ করলে সকলে একসাথে হাতে তালি দিয়ে উঠে দাঁড়ায়। আরহামের করা প্রজেক্টটি সাকসেসফুল হয়েছে। তাহসানও হাতে তালি দেয়। অতঃপর একজন ইন্ডিয়ান বাঙালি ক্লায়েন্ট উঠে দাঁড়িয়ে আরহামের সাথে হাত মিলিয়ে বললেন, আমি আপনার আজকের প্রেজেন্টেশনে যথেষ্ট মুগ্ধ মিস্টার আরহাম হাসান তালুকদার। এই ডিলটা আমি আপনাদের কোম্পানিকেই দিতে চাই। বলতে হবে এই কোম্পানিকে এগিয়ে নেওয়ার জন্য আপনার অনেক অবদান আছে। তখনই আরহামের বস এসে বললেন, তা আর বলতে, আরহামের মতো একজন দায়িত্বমান আর্কিটেকচার পেয়ে আমাদের কোম্পানি যথেষ্ট গর্বিত। আপনি জানলে খুশি হবেন, আরহাম আমাদের কোম্পানির নেক্সট অ্যাডমিন হতে চলেছে। মিস্টার বিশ্বাস। মিস্টার বিশ্বাস আরহামের দিকে তাকিয়ে বলে, বাহ, খুব ভালো খবর। আমার তো মনে হয় আরহাম এই জায়গাটা ডিজার্ভ করে। বলতে গেলে আরহাম তার কাজের দ্বারাই এই পর্যায়ে এসেছে। আরহাম মিষ্টি হেসে বলে, স্যার, আমি জাস্ট আমার কর্তব্য করেছি, তেমন কিছুই না। স্যার, আপনি একটা কথা বেশ বলেছেন, ডিজার্ভ জিনিসটা কিছু কিছু সময়ে কেড়ে নিতে হয়, এক প্রকার নিজের কাজের মাধ্যমে। আমি এটাই বিশ্বাস করি, কাজ না করলে লাইফে সাকসেস জিনিসটা আসবে না। আচ্ছা, আমি একটু আসছি। ইয়াহ, শিওর। কথাটি বলেই আরহাম তাহসানের কাছে গিয়ে বলে, তোকে যা বলেছিলাম করেছিস? একদম। কাল তোর বাংলাদেশে যাওয়ার ফ্লাইট বুক করে ফেলেছি। আজকে রাতে তোর ফ্লাইট, আজকে গেলেই কালকে রাতেই পৌঁছে যাবি। কিন্তু আরহাম, তুই তো এখানে 1 মাসের জন্য এসেছিলি, কালকে হঠাৎ বাংলাদেশে যাবি কেন? আমার মনে হচ্ছে এর পেছনে তোর কোনো উদ্দেশ্য আছে। আফটার অল, আরহাম হাসান তালুকদার কোনো উদ্দেশ্য ছাড়া কাজ করে না। তুই আমার সেই কলেজ ফ্রেন্ড, তোকে আমি খুব ভালো করে চিনি। উদ্দেশ্য তো আছে। কি? পরশু আমার কোম্পানিতে এমডি হিসেবে জয়েন, তাই আমাকে কালকের মধ্যেই বেরোতে যেতে হবে, বুঝলে? এমনিতে আমার লেট হয়ে যাচ্ছে, অনেক প্যাকিং বাকি। আই হ্যাভ টু গো নাও। আরহাম পকেটে হাত ঢুকিয়ে দ্রুত পায়ে বেরিয়ে যায়। তাহসান পড়ে যায় চিন্তায়। আরহামের মাথায় কিছু তো চলছে। অব্র ও মায়রার ডান্সের সময় বিভিন্ন ঘনিষ্ঠ মুহূর্তের ছবি মেহবিনের ফোনে জ্বলজ্বল করছে। নিজের প্রাক্তন স্বামীর সাথে তার বর্তমান স্ত্রীর এতটা ঘনিষ্ঠ মুহূর্তের ছবি দেখে কোনো মেয়েই হয়তো নিজেকে ঠিক রাখতে পারবে না, যেমন মেহবিন এখন পারছে না। রাতের দিকে আরিয়ান ও তার মায়ের সাথে মেহবিন ডিনার করে। আরহামের ঘরে চলে আসে। আরিয়ানের মা বেশ যত্ন করে মেহবিনকে খাইয়ে দিয়েছিল। তখন মেহবিনের চোখ ছলছল করে উঠছিল। আরিয়ানের মায়ের হাতে খেয়ে কেন যেন মেহবিনের মনে হচ্ছিল উনিই পারবেন। মেহবিনের মায়ের অভাব পূরণ করতে পারেনি। অব্র মহিলাটি সত্যি অসাধারণ। কেমন একদিনে মেহবিনকে আপন করে নিয়েছে। সারাদিন শুধু বৌমা একটু খাও, বৌমা আস্তে ধীরে চলাফেরা করো। মেহবিন বেশ ভালো লাগছিল। মেহবিন জানে এই ছোট্ট নাটকটা শুধুমাত্র কয়েকদিনের, কিন্তু তবুও কেন যেন আরিয়ানের মায়ের কথা বৌমা ডাকটা তার খুব ভালো লাগে। যেহেতু মেহবিন এই বাড়িতে আরহামের বউয়ের পরিচয় আছে, তাই তাকে এক প্রকার বাধ্য হয়ে আরহাম নামক অচেনা যুবকের ঘরে থাকতে হবে। মেহবিন যখন আরহামের রুমে ঢুকে তখনই তার ফোনের মেসেঞ্জারে টুংটাং শব্দ হয়। মেহবিন ফোনটা হাতে নিয়ে দেখে তার ভার্সিটির এক বান্ধবী আলিশার মেসেজ। মেসেজটা দেখতে মেহবিনের চোখ থেকে দুফোঁটা জল গড়িয়ে পড়ে। বিয়ের আসরে অব্র এবং মায়রার কাপল পিকের কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ছবি তুলে আলিশা মেহবিনের
মেসেঞ্জারে দিয়ে দেয়। মেহবিন জানে তার কষ্টগুলোকে আরও বাড়িয়ে দিতেই এইসব ছবি তাকে পাঠানো হয়েছে। আসলে আজকাল বন্ধুগুলো বেশ স্বার্থপর হয়ে উঠেছে। বন্ধু নামক কিছু শত্রু তারা। মেহবিনের এই কষ্টের সময় তার কষ্টকে যেন আরও বাড়িয়ে পৈশাসিক আনন্দ পায় তার কিছু নামধারী বন্ধুগণ। বন্ধু নামক কিছু শত্রু সঠিক সময়ে ঠিকই আমাদের পেছন দিয়ে আঘাত করে তাদের আসল চেহারা দেখিয়ে দেয়। মেহবিন নিজেকে শক্ত করে নেয়। না, সব বন্ধু নামধারী নয়। এই দুনিয়াতে আজও আরিয়ানের মতো কিছু বন্ধু রয়েছে যারা তাদের বন্ধুর সুখের সময় পাশে না থাকলেও দুঃখের সময় ঠিকই ছায়ার মতো পাশে থাকে। কথাটি ভেবে মেহবিন আরিশা নামক মেয়েটিকে ব্লক করে দেয়। এসব বন্ধুদের কোনো জায়গা নেই তার জীবনে। সাথে সাথে দ্রুত তার ফেসবুক অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভেট করে দেয়। মেহবিন আনমনে বলে ওঠে, যেখানে নিজের ভালোবাসার মানুষটাই ঠকায় সেখানে বন্ধু বান্ধব মজা তো নিবেই। মুখোশের আড়ালে থাকা আমাদের অনেক বন্ধু শুধু সঠিক সময়ের অপেক্ষা করে। সেই সময়টুকু চলে এলে তারা তাদের মুখোশ উন্মোচন করে ফেলে, যেমন আজ আলিশা করলো। অব্র এখনো অফিসে বসে ফোনের দিকে নিষ্পলকভাবে তাকিয়ে আছে। মেহবিনের কোনো খবর পাচ্ছে না সে। মেয়েটা কোথায় গেল তা নিয়েও যথেষ্ট চিন্তিত অব্র। যদিও এই চিন্তার কারণ অব্র নিজেও জানে না। ফেসবুকে হঠাৎ মেহবিনকে অ্যাক্টিভ থাকতে দেখে এক টুকরো আশার আলো খুঁজে পায় সে, কিন্তু তাও বেশিক্ষণ স্থির থাকে না তার। অ্যাক্টিভ হওয়া কিছুক্ষণ পরে মেহবিন তার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করে দেয়। মেহবিনের সাথে কথা বলে আপাতত সে কোথায় আছে একটু জানতে পারত অব্র ফেসবুকের মাধ্যমে, কিন্তু সেই মাধ্যমটুকু মেহবিন বন্ধ করে দিল। আশাহত হয়ে অব্র নিজের বাড়ির পথে হাঁটা দিল। এদিকে মেহবিন ফোনটা রেখে দিয়ে আরহামের ঘরটার দিকে এক পলক তাকায়। ঘরটার বেশিরভাগ অংশেই বিভিন্ন গিটারের কালেকশন। দেখেই বোঝা যাচ্ছে আরহাম তার বিশাল ঘরে একটি গিটারের কালেকশন করতে বেশ পছন্দ করে। চারপাশে আরহামের বিভিন্ন ছবির সমাগম। তার মধ্যে সব থেকে বেশি নজর কাড়া ছবি হলো মধ্যখানের ছবি, যে ছবিটি মেহবিন ড্রয়িং রুমেও দেখেছিল। আচ্ছা, লোকটা কার দিকে এতটা মুগ্ধ নয়নে তাকিয়েছিল? কোনো মেয়ের দিকে হয়তো। যদি কোনো মেয়ে হয় তাহলে সে মেয়ে নিশ্চয়ই খুব ভাগ্যবতী হবে। মেহবিন আনমনে হেসে ছবিটার দিকে তাকিয়ে বলে, এই যে মিস্টার, আমি সত্যি সরি এভাবে আপনার ঘরে মিথ্যে বইয়ের অভিনয় থাকছি, বাট প্রমিস কালকে থেকে ইন্টারভিউ দেওয়া শুরু করব আমি। চাকরিটা পেলেই আমি চলে যাব। ততদিনে এই অভিনয়টা আমাকে করতেই হবে। বাট বিশ্বাস করুন, আমি আপনার বিছানা তো ঘুমাবো না। আপনি রাগ করবেন না, হ্যাঁ? মেহবিন কথাটি বলে নিচের মেঝেতেই ঘুমিয়ে পড়ে। অব্র সারাদিন অফিস করে ক্লান্ত শরীর নিয়ে বারান্দায় কফি নিয়ে বসে পড়ে। কফিটা সে আজ নিজ হাতেই বানিয়েছে। তখনই মায়রা নামক রমণী তার গলা জড়িয়ে ধরে বলে, আমার ডার্লিংটা বুঝি এখনো আমার উপরে রাগ করে আছে? অব্র কোনো রকম প্রতিক্রিয়া করে না। সে তো অন্য এক চিন্তায় মগ্ন। বাড়িটার প্রতিটা কোণায় যেন আজ শুধুই নিস্তব্ধতা, সাথে অব্রের মনটাও খা খা করে উঠছে। অব্রকে চুপ থাকতে দেখে মায়রা অব্রের সামনে হাঁটু গেড়ে বসে, কানে হাত দিয়ে বলে, আমি সত্যি সরি। আসলে ঘুমের সময় কখন কি বলে ফেলি তা নিজেও জানি না। অব্র এইবারও চুপ। মায়রা অব্রকে মৃদু ধাক্কা দিয়ে বলে, এই অব্র বেবি, তুমি কি এখনো রেগে আছো? তুমি কি জানো না তুমি রাগ করলে আমার বড্ড কষ্ট হয়? অব্র তার ভাবনা থেকে বেরিয়ে এসে মায়রার দিকে মিষ্টি হেসে বলে, সরি অ্যাকসেপ্ট হবে যদি তুমি এখন আমার জন্য আরেক কাপ কফি নিয়ে আসো। ওকে ডার্লিং, তুমি জাস্ট বসো, আমি এক্ষুনি আসছি। মায়রা কথাটি বলে অব্রের কপালে চুমু খেয়ে রান্নাঘরের দিকে চলে যায়। সে কখনো রান্নাঘরে যায়নি, কিন্তু অব্রকে ভালোবেসে সে যেখানে সব করতে পারে সেখানে কফি বানানো তো সামান্য ব্যাপার। মায়রা চলে যেতেই অব্র দীর্ঘশ্বাস ফেলে। মেহবিন এই বাড়িতে নেই, অব্রের কাছে নেই, অব্রের থেকে অনেকটা দূরে। কিন্তু এই দূরে থেকেও মেহবিন অব্রের জীবনে গভীরভাবে জড়িয়ে যাচ্ছে, যা হয়তো অব্র নিজেও জানে না। সকাল সকাল আরিয়ানের সাথে মেহবিন বেরিয়ে পড়েছে। যদিও আরিয়ানের মা মেহবিনকে এই সময় বাইরে যেতে নিষেধ করেছেন, তবুও আরিয়ান কোনো রকম তার মাকে বুঝিয়ে মেহবিনকে নিয়ে বেরিয়ে ভার্সিটি যাওয়ার কথা বলে। মেহবিনের প্রেগনেন্সির এখন 2 মাস চলে। সে অনুযায়ী
মেহবিন এখন নর্মালভাবে চলাফেরা করতে পারবে। মেহবিন সিদ্ধান্ত নিয়েছে সে ভার্সিটির পাশে একটি ছোটোখাটো জব নিয়ে নিজের পায়ে দাঁড়াবে, যেন আরিয়ান বাড়িতে মিথ্যে বলে আশ্রয় নিয়ে না থাকতে হয়। আরিয়ানও এই ব্যাপারে মেহবিনকে যথেষ্ট সাপোর্ট করেছে। আরিয়ান আজ ঠিক করেছে সে আজ নিজেই মেহবিনকে সব জায়গায় ইন্টারভিউ দিতে নিয়ে যাবে, তাই সে হসপিটাল থেকে ছুটি নিয়েছে। মেহবিনের এই অবস্থায় একা যাওয়াটা বেশ রিস্কি, যদিও মেহবিন বারবার মানা করেছে। কে শোনে কার কথা? আরিয়ান যা ঠিক করেছে সে তাই করবে, যদিও মেহবিন এই বিষয়ে বেশ গর্বিত। আরিয়ানের মতো এরকম একটা ভাই সমতুল্য বন্ধু পেয়ে আজ সবাই তার থেকে মুখ ফিরিয়ে নিলেও আরিয়ান তাকে নিজের বোনের মতো আগলে রেখেছে। এয়ারপোর্টে লাগেজ হাতে নিয়ে বেরিয়ে আসে আরহাম। নিজের দেশের মাটিতে পা দেওয়াতে এক প্রকার শান্তি রয়েছে, যা অন্য কোনো দেশে পাওয়া যায় না। আরহাম ঘড়ির দিকে তাকিয়ে দেখে প্রায় রাত 9টা বাজে। আরহাম আজকে দেশে ফিরেছে, তা বাড়ির কেউই জানে না। আরহামের ধারণা মতে আরিয়ান নিশ্চয়ই এখনো হসপিটালে আছে। আরহামের মাও এই সময় তার বান্ধবীদের বাড়িতে থাকে। তার মধ্যে আরহামের বাবাও এখন চিটাগং গিয়েছে তার কনফারেন্সের জন্য। এইটাই সুযোগ। এই সুযোগে আরহাম তার ঘরে গিয়ে তার বাড়ির লোকদের চমকে দিবে। কথাটি ভেবে আরহাম মুচকি হেসে নিজের গাড়ি করে বেরিয়ে যায় এয়ারপোর্ট থেকে। আরহাম আগে থেকেই তার ড্রাইভারকে বলে তার গাড়ি আনিয়ে রেখেছিল গোপনে। রাহেলা বেগম ঘরের এক কোণে বসে টিভি ছেড়ে নাটক দেখতে ব্যস্ত। বাড়িতে এখন কেউ নেই। এইটাই সুযোগ। কলিং বেল বেজে উঠতেই রাহেলা বিরক্তি নিয়ে উঠে দাঁড়ায়। তার টিভি দেখার স্বাদ গেল। এই সময় আবার কে এলো? কথাটা ভাবতে ভাবতে রাহেলা দরজা খুলে হা হয়ে দাঁড়িয়ে যায়। সে অস্ফুট স্বরে বলে ওঠে, বড় ভাইজান আপনি? আরহাম লাগেজটা নিয়ে ভেতরে ঢুকতে ঢুকতে বলে, কেন আমাকে এই সময় আশা করনি বুঝে? ভাইজান আপনি হঠাৎ আইলেন যে, আপনি তাহলে কি সব খবর পাইয়া গেছেন? আরহাম বিরক্তি নিয়ে বলে, কিসের খবর খালা, ভালো করে বলো। আসলে হইছে কি, অনেক বড় কাণ্ড ঘটছে। রাহেলার কথার মাঝেই আরহাম বলল, আচ্ছা খালা, আপাতত আমি এখন শুনতে চাই না। আমার প্রচণ্ড টায়ার্ড লাগছে। একটা হট শাওয়ার না নিলে আমার মাথা ব্যথা যাবে না। তুমি বরং আমার জন্য গ্রিন টি নিয়ে এসো, ওকে? কথাটি বলেই আরহাম নিজের ঘরের দিকে চলে যায়। রাহেলা পড়ে যায় চিন্তায়। তার বড় ভাইজানের বউ এসেছে, অথচ তাকে বলার সুযোগটুকু সে পেল না। রাহেলার ভাবনার মাঝে সেখানে মেহবিন ও আরিয়ান উপস্থিত হয়। সব জায়গায় ইন্টারভিউ দিতে দিতে বেশ রাত হয়ে গেছে তাদের। মেহবিনকে দেখে রাহেলা বলে ওঠে, বড় ভাবি আইসেন নি? হুম। আরিয়ান এইবার মেহবিনের দিকে তাকিয়ে বলল, মেহু, ও আই মিন ভাবি, তুমি বরং ঘরে গিয়ে ফ্রেশ হয়ে এসো। সকলের সামনে আরিয়ান মেহবিনকে তুমিও ভাবি বলে সম্বোধন করে। মেহবিন সম্মতি জানিয়ে আরহামের ঘরের দিকে যায়। আরিয়ান নিজের ঘরে চলে যায়। রাহেলা চুপ থাকে। বড় ভাইজান কাউকে কিছু না বলে এসেছে, তার মানে হয়তো বাড়ির লোককে চমকে দিতে চায়। বড় ভাবি ভাইজানের ঘরে গেলে হয়তো ভাবিও চমকে যাবে, তাই রাহেলা আরহামের বাড়িতে আসার বিষয়টি লুকিয়ে যায়। এদিকে আরহাম নিজের ঘরে ঢুকে লাগেজটা পাশে রেখে ওয়াশরুমে চলে যায়। কোনো দিকে এখন তার খেয়াল নেই। প্রচণ্ড টায়ার্ড সে। আরহাম ওয়াশরুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। অতঃপর সেখানে মেহবিন চলে আসে। সারাদিন এখানে সেখানে ইন্টারভিউ দিতে দিতে সেও আজ বড্ড টায়ার্ড। সে ব্যাগটা বিছানায় রেখে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মাথার হিজাবটা খুলতে শুরু করে দেয়। কোনো রকম তোয়ালা পেঁচিয়ে আরহাম ওয়াশরুম থেকে বেরিয়ে নিজের ঘরে অপরিচিত মেয়েকে দেখে চমকে ওঠে। খালি গায়ে একটি পুরুষকে হঠাৎ বেরোতে দেখে মেহবিন চিৎকার করে ওঠে। মেহবিনের এমন চিৎকারে আরহাম ভরকে ওঠে। আরহাম ধরা গলায় বলল, এই মেয়ে, কে আপনি? আমার ঘরে দাঁড়িয়েছেন কেন? চিৎকার থামান। যেহেতু মেহবিন আরহামের ছবি অনেকবারই দেখেছে, তাই সে দ্রুততার সাথে চিনে ফেলল আরহামকে। তার ঘরে হুট করে আগত হওয়া ব্যক্তিটি আর কেউ নয়, আরিয়ানের ভাই আরহাম হাসান তালুকদার, যার মিথ্যে বউয়ের পরিচয়ে সে এখানে আছে। মেহবিনের ভয়ে গলা শুকিয়ে আসছে। আরিয়ানের কথা অনুযায়ী লোকটার তো 1 মাস পরে আসার কথা। লোকটা আজকে কেন এলো? নানা প্রশ্ন মেহবিনের মাথায় ঘুরপাক খাচ্ছে। আরহাম এবার মেহবিনের দিকে এগিয়ে এসে বাজখাই গলায় বলল, এই মেয়ে, আপনি কি আমার কথা শুনতে পান না? বোবা নাকি কানে শুনতে পান না? আপনার পরিচয়টা কি জানতে পারি?
মেবিন এক পলক আরহামের দিকে তাকিয়ে হাত দিয়ে নিজের চোখ জোড়া বন্ধ করে ফেলে। তার কেমন যেন লজ্জা পাচ্ছে। আরহামের চুল থেকে টুপ টুপ পানি গড়িয়ে পড়ছে তার ফর্সা সুঠম দেহিতে, যা খুবই স্পষ্টভাবে দেখা যাচ্ছে। এইভাবে একটি ছেলেকে খালি গায়ে দেখে মেহবিনের বেশ লজ্জা লাগছে। আরহাম ভ্রুকুচকে বলল, এ মেয়ে, চোখ বন্ধ করলেন কেন? ওপেন ইউর আইস। আগে আমার প্রশ্নের উত্তর দিন বলছি। মেহবিন নিজের আঁখি জোড়া বন্ধ করেই বলল, আমি কি আপনার মতো বেশরম নাকি? কিভাবে একটা অপরিচিত মেয়ের সামনে খালি গায়ে দাঁড়িয়ে আছে? হে মেয়ে, আপনি কাকে বেশরম বলছেন? হাউ ডেয়ার ইউ পিচ! আপনি প্রথমত আমার বেডরুমে এসে আমার ঘরে নকটা করে বেশরমের মতো দাঁড়িয়ে আছেন, আর আমাকে বেশরম বলছেন? আরহাম মেহবিনের চোখ থেকে হাত সরিয়ে প্রশ্ন করে বলে, আমার দিকে তাকান এবং বলুন কে আপনি, আপনার আসল পরিচয় কি? আমি ভুল না হলে আপনি কোনো মেয়েরূপী চোর নয় তো? মেহবিনের এবার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। তাকে শেষমেশ এই বেশরম লোকটা চোর উপাধি দিয়ে দিল। মেহবিনের বর্তমান সব থেকে বেশি রাগ উঠছে আরিয়ানের উপর। আরিয়ান আর কাউকে পেল না এইরকম বেশরম একটা লোকের মিথ্যে বউ তাকে বানিয়ে দিল। আরহাম এইবার মেহবিনের হাত ধরে নিজের কাছে এনে, হাই স্টুপিড গার্ল, অ্যানসার মি ড্যাম ইট। মেহবিন আর কিছু না ভেবে আরহামের হাতে কামড় বসিয়ে দেয়। আরহাম ব্যথায় আউচ করে উঠলে মেহবিন দৌড়ে রুম থেকে বেরিয়ে যায়। আরহাম রাগে চিল্লিয়ে বলে, স্টুপিড গার্ল। আরহাম মেহবিনের পিছনে দৌড়াতে গিয়েও দৌড়ায় না, বরং আরহাম পুনরায় আবারও ওয়াশরুমে চলে যায়। এই মেয়েকে সে দেখে নেবে, তার হাতে কামড় দেওয়া উচিত শিক্ষা সে দেবে। আরহামের ঘর থেকে মেহবিন দৌড়ে আরিয়ানের ঘরে চলে গেল। ওপর থেকে সব কিছুই দেখতে লাগলেন রাহেলা। তার বড় ভাইজান রে দেখা কি ভাবি এতটাই চমকাই গেছে যে সোজা দৌড়াদৌড়ি শুরু করে দিছে। আরিয়ান নিজের ঘরে বসে ফেসবুকিং করছিল। তখনই পেছন থেকে মেহবিন ধাক্কা দিয়ে আরিয়ানকে এক প্রকার খাট থেকেই ফেলে দেয়। আরিয়ান মেঝেতে বসে ব্যথায় কুকড়ে গিয়ে বলল। মেহবিন চেঁচিয়ে বলে, এইবার সব থেকে বড় ধাক্কা তো তুই পাবি। তুই জানিস কি হয়েছে? কি? তোর বেশরম বড় ভাই বিদেশ থেকে ফিরে এসেছে। কি বললি? ঠিক বুঝলাম না। বললাম আরহাম হাসান তালুকদার দেশে ফিরে এসেছে। বর্তমানে সে এখন তার ঘরে। আরিয়ান যেন কথাটি শুনে এক প্রকার থ মেরে রইল। তারপর শুকনো ঢোক গেলে বলল, বোন রে, আমার মাথার উপর দিয়ে যাচ্ছে সব, একটু ভালো করে বল। মেহবিন বসে আরিয়ানকে সব খুলে বলল। সব শুনে আরিয়ানের মাথায় হাত। আরিয়ান অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল, এখন কি করব? সেটা আমি কি করে জানবো? তাও কথা, কিন্তু আমি কি করে বুঝবো বল? ভাই 1 মাসের আগে এত তাড়াতাড়ি চলে আসবে? আরহাম একটা সাদা শার্ট ও ট্রাউজার পরে নিজের রুম থেকে বেরিয়ে পড়ে। উদ্দেশ্য মেয়েটাকে উচিত শিক্ষা দেওয়া। তখনই সেখানে তার মা রাহেলা ও রুষা উপস্থিত হয়। আরহামের মা তাকে দেখেই তাকে জড়িয়ে ধরে বলে, বাবা তুই এসেছিস? তুই নিশ্চয়ই বৌমার কথা শুনে এসেছিস এত তাড়াতাড়ি, তাই না? তুই যে প্রেম করতিস আমাকে বললি না কেন? এমনকি তুই যে বিয়ে করেছিস আমাকে একটিবার বললে এমন কি হতো? বৌমা শেষে অসহায় হয়ে এসে আমাকে সবটা বলল। রুষা কাঁদো কাঁদো গলায় বলল, শুধুই কি বৌমা, বৌমার সাথে বাচ্চাও আছে। আরহাম, আমাকে তুমি এতটাই অপছন্দ করো যে সোজা বিয়ে করে ফেলে? এমনকি তোমার বউ প্রেগনেন্ট? আরহামের মাথার উপর দিয়ে সব যাচ্ছে। বউ, আবার তার মধ্যে বাচ্চা, আবার কোথা থেকে উদয় হলো? আরহাম যতটুকু জানে সে একজন অবিবাহিত মানুষ। রিলেশনে জড়ানোর মতো ভুল সে এখনো পর্যন্ত করেনি। তাহলে তার বউ বাচ্চা, তার মধ্যে বউ কোথা থেকে এলো? আরহামের ভাবনার মাঝেই রাহেলা মুচকি হেসে বলে, ভাইজান আপনার হাতে কিসের লাল দাগ? রাহেলার কথায় আরহামের নজর তার হাতের দিকে যায়, যেখানে মেহবিন তাকে কামড় দিয়েছিল। আরহাম দাঁত কিরমির করে বলে, এক বনের জন্তু কামড় দিয়ে দিয়েছে শান্তি। আরহামের মা বলে, কি বলছিস কি বাবা? কখন কিভাবে হলো? দেখি দেখি। আরহামের মা তার ছেলের হাত দেখতে গেলে পেছন থেকে আরিয়ান তার মাকে থামিয়ে দিয়ে বলে, মা, তুমি ভাইয়ের সাথে এখানে দাঁড়িয়ে কথা বলছো? ওইদিকে ভাবি ভাইকে খুঁজে যাচ্ছে।
মেহবিন আরিয়ানের পেছনে দাঁড়িয়ে আছে। আরহামের আর বুঝতে বাকি রইল না, এই মেয়েটাই সব নষ্টের গোড়া। আরহাম এইবার মেহবিনের দিকে তাকালো, আরেকবার আরিয়ানের দিকে তাকালো। আরহামের চাহনিতে ভয়ঙ্কর রাগ ছিল, যা খুব ভালো করেই বুঝতে পারছে আরিয়ান। আরহাম ঠিক করেছে সে এখনই কাউকে কিচ্ছু বলবে না, বরং চুপ থাকবে। আরিয়ানের কাছে সবটা শুনতে হবে। আরহামের মা বললেন, ও হ্যাঁ, আমার ছেলেটা কতদিন পর বাড়িতে আসলো, অথচ আমি এখানে দাঁড়িয়ে আছি। আমার কত কাজ পড়ে আছে। রাহেলা, চল রান্নাঘরে। রুষা, তুইও চল। রুষা কাঁদো কাঁদো মুখ নিয়ে চলে গেল। বর্তমানে মেহবিন আরহাম ও আরিয়ান আরহামের ঘরে দাঁড়িয়ে আছে। আরিয়ান আরহামকে সব খুলে বলেছে কিভাবে মেহবিন অসহায় হয়ে এই বাড়িতে আরহামের মিথ্যে বউয়ের নাটক করতে বাধ্য হয়েছে। সব কিছু শুনে আরহাম কিছুক্ষণ চুপ থাকে, মেয়েটার দিকে এক পলক তাকায়। এই মেয়েটাকে সে চেনে না, তবুও মেয়েটির প্রতি আলাদা এক মায়া কাজ করে। মেয়েটি এই বয়সেই ভালোবেসে ঠকেছে। এই সময় মেয়েটির সত্যি খুব সাপোর্টের দরকার। কথাটি ভেবে আরহাম উঠে দাঁড়িয়ে বলে, ওকে, আমিও এই মিথ্যে নাটক করার আছে, বাট শুধুমাত্র কিছুদিনের জন্য। বেবিটা তো কোনো ভুল করেনি, অন্তত বেবির জন্য হলে উনি এই বাড়িতে 1 বছর থাকতে পারেন। মেহবিন এইবার আরিয়ানের দিকে তাকিয়ে বলে, আরিয়ান, ওনাকে বলে দে আমি শুধুমাত্র কয়েকটা দিন থাকবো। চাকরিটা হয়ে গেলে আমি আর থাকবো না। আরিয়ান, তোর স্টুপিড বন্ধুকে বলে দে দুনিয়াটা এত সোজা না যতটা সে ভাবে। এ ঢাকা শহরের প্রেগনেন্ট অবস্থায় একটা মেয়েকে একা কতটা স্ট্রাগল করতে হয় তার বিন্দুমাত্র ধারণা তার নেই। কথাটি বলেই আরহাম রুম থেকে বেরিয়ে যায়। মেহবিন রাগে ফুঁসতে ফুঁসতে বলল, আরিয়ান, তুই দেখলি তোর এই বেশরম ভাই আমাকে স্টুপিড বললো। আরিয়ান হাত জোর করে বলল, বই নেইবার অন্তত থাম। ভাই যে রাজি হয়েছে এটাই অনেক, পরেরটা পরে ভাবা যাবে। এখন আমাকে যেতে দে, কাল আমার হসপিটাল আছে, আমি যাই বরং। মেহবিনকে কিছু বলতে না দিয়েই আরিয়ান চলে যায়। মেহবিন পড়েছে আরেক ঝামেলায়। এই ঘরে এই বেশরম লোকটার সাথে একই ঘরে কিভাবে থাকবে সে। মেহবিনের ভাবনার মাঝেই আরহান ঘরে একটি ছোট্ট বেডশিট নিয়ে আসে। তারপর স্টোর রুম থেকে ছোট্ট একটি খাট নিয়ে এসে ঘরটায় সেট করে দেয়। মেহবিন তাকিয়ে তাকিয়ে শুধু দেখছে। আরহাম বলল, তুমি আমার থেকে বয়সে ছোট, তাই তুমি বলে সম্বোধন করলাম। তুমি আমার বেডে ঘুমাতে পারো, আমি এই ছোট বেডে ঘুমিয়ে পড়বো। অ্যান্ড ডোন্ট ওয়ারি, আমাদের রাতে দরজা খোলা থাকবে। আমি অতটা খারাপ নই এইসব একটা মেয়ের সুযোগ নেব। আরহামের কথা শুনে নিজের অজান্তেই মেহবিন খানিকটা শান্তি পায়। লোকটাও আরিয়ানের মতো ভালো। হয়তো মেহবিনের এই দুঃখের কথা শুনেই তাকে আশ্রয়টুকু দিয়েছে তার রুমে। মেহবিন মনে মনে সিদ্ধান্ত নিল সে খুব দ্রুতই চলে যাবে এই বাড়ি থেকে। আরহাম মেহবিনের সামনে তুড়ি বাজায়। মেহবিন চমকে উঠে। এই মেয়ে, সারাদিন এত কি ভাবো? আমার একটা নাম আছে। ও হ্যাঁ, এরভিন না কি নাম যেন? আমার নাম মেহবিন। মুখ বেঁকিয়ে বলল মেহবিন। আরহাম ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, সে যাই হোক, আমার কোনো ইন্টারেস্ট নেই। আর শোনো, এ আরহাম হাসান তালুকদার কারোর সাথে নিজের রুম শেয়ার করে না। আমি জাস্ট তোমার বেবির জন্য স্যাক্রিফাইস করছি, অন্য কিছু না। ওকে? আরহাম সোফায় বসে ফোন টিপতে শুরু করলো। মেহবিন মুখ বেঁকিয়ে ভাবতে লাগলো, ইস আসছে, বেশরম লোক যেন। মেহবিন তার জন্য কত কিছু ভেবে রাখে। সত্যি লোকটাকে মেহবিনের পুরাই আজব লাগে। সকাল সকাল অব্র ব্রেকফাস্ট করার জন্য বসে পড়ে। অব্রের মা নিজের হাতে ছেলের জন্য রান্না করে নিয়ে আসে। অব্র তার মাকে বলে, মা, মায়েরা তো আছেই, তুমি হঠাৎ করতে গেলে কেন? মায়েরা এখন নতুন বউ, ওকে দিয়ে এখন কিছু করানো যায় নাকি? তাছাড়া মায়েরার বাবা বেশ ভালো মানুষ, কাজের মানুষ রেখেছে এই বাড়ির জন্য। অব্র আর কিছু না ভেবে পুনরায় ব্রেকফাস্ট খাওয়ার মনোযোগ দিল। মায়েরা ছোট্ট একটা স্কার্ট পরে অব্রের কাছে এসে বলল, অব্র, আমি রেডি। তুমি আমাকে ভার্সিটিতে নিয়ে যাবে না? তুমি এইসব ড্রেস পরে বের হবে? অব্রের প্রশ্নে মায়েরা বলল, কেন, কোনো সমস্যা? বিয়ের আগে তো এইসব ড্রেসই পরতাম। আহা অভ্র, মেয়েটা পড়ছে, পড়ুক না। অব্র তার মায়ের কথা শুনে চুপ হয়ে যায়। মায়েরা অব্রের মায়ের দিকে তাকিয়ে বলল, জানেন আন্টি,
অরুণা কেমন চেঞ্জ হয়ে যাচ্ছে, সারাদিন শুধু মুড অফ করেই রাখে। কেন অব্র, কি হয়েছে তোর? তেমন কিছুই না মা, অফিসে কাজের একটু প্রেশার, তাই আর কি। আমার খাওয়া হয়ে গেছে, মায়েরা চলো, আমার লেট হয়ে যাচ্ছে। অব্র কথাটি বলে নিজের গাড়ির দিকে অগ্রসর হয়। মায়েরাও অব্রের পেছন পেছন যাওয়া শুরু করে দেয়। অব্রের মা পড়ে যায় চিন্তায়। ছেলের মতিগতি ঠিক লাগছে না। তিনি কিছুটা হলেও আন্দাজ করতে পারছেন ছেলের মনে কী চলছে। যদি তার আন্দাজ ঠিক হয় তাহলে সর্বনাশ। মায়েরাকে খুবই যত্ন সহকারে আইসক্রিম খাইয়ে দিচ্ছে অব্র, যা মেহবিন আড়াল থেকে খুব ভালোভাবেই দেখতে পাচ্ছে। মায়েরার ঠোঁটের কোণে আইসক্রিম লেগে গেলে তা টিস্যু দিয়েও খুবই যত্ন নিয়ে মুছে দিচ্ছে অব্র। সকালেই খুব তাড়াতাড়ি মেহবিন ঘুম থেকে উঠে পড়ে আজ ভার্সিটির উদ্দেশ্যে। আরহামের মা মেহবিনকে নিজের হাতেই ব্রেকফাস্ট করে দেন। মেহবিন ব্রেকফাস্ট বানাতে চাইলেও তাকে সব সময় তিনি বাধা দেন। তার ভাষ্যমতে এই সময় মেহবিনের একদমই রান্নাঘরের আশেপাশে থাকা উচিত নয়। মেহবিন মাঝে মাঝে মনে হয় উনি কতটা ভালো মানুষ। উনি যখন সত্যিটা জানবে তখনও কি মেহবিনকে এইভাবে ভালোবাসবে, নাকি মিথ্যে বলার অপরাধে মেহবিনকে ঘৃণা করবে। মেহবিন দোটানায় পড়ে যায়। পরক্ষণে মেহবিনের আরেকটা কথাই মাথায় আসে, তিনিও তো একজন মা। তিনি নিশ্চয়ই বুঝেন একটা মা তার সন্তানকে বাঁচানোর জন্য ঠিক কি কি করতে পারে। তিনি নিশ্চয়ই সত্যিটা জানলে মেহবিনকে ঘৃণা করবেন না, বরং আগের মতোই আগলে রাখবেন। আরিয়ানের যেহেতু আজকে হসপিটালের চাপ আছে, তাই আরিয়ান আগেই চলে গেছে। এখন যেহেতু বাড়িতে আরহাম আছে, তাই বাধ্য হয়েই মেহবিনকে আরহামের সাথে বেরোতে হয়েছে ভার্সিটির উদ্দেশ্যে। কেননা আরহামের মা মেহবিনকে কিছুতেই একা ছাড়বেন না। আরহামের যেহেতু আজ প্রথম এমডি হিসেবে জয়েনিং, তাই সে আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছে। গাড়িতে ওঠার সময় মেহবিন এক বিপত্তি ঘটিয়ে ফেলেছিল। তা হলো সে আরহামকে সামনে রেখেই পিছনের সিটে বসতে গিয়েছিল। তখন আরহাম ভ্রু কুঁচকে বলে, হেই স্টুপিড মেয়ে, তুমি আমাকে নিজের ড্রাইভার মনে করো? সামনে বসো, জাস্ট স্টুপিড। মেহবিন নাক ফুলিয়ে বলে, একদম আমাকে স্টুপিড মেয়ে বলবেন না। বাড়িতে আশ্রয় দিয়েছেন বলে কি একেবারে মাথা কিনে নিয়েছেন? আরহাম গাড়ি থেকে বেরিয়ে মেহবিনের হাত ধরে নিজের পাশের সিটে বসিয়ে দিয়ে নিজেও বসে পড়ে। মেহবিনকে কিছু বলার কোনো প্রকার সুযোগ না দিয়েই যুবক নিজের ভ্রু খানিকটা আরও কুঁচকে বলল, দেখো মেয়ে, আজকে আমার কাছে একটা ইম্পর্টেন্ট দিন। সকাল সকাল তোমার সাথে ঝগড়া করে সে মুডটা নষ্ট করতে চাইছি না, তাই তুমি একদম চুপ হয়ে যাও, বেশি বকবক করবে না। আরহাম কথাটি বলেই গাড়ি চালু করে দিল। মেহবিন নাক ফুলিয়ে বসে থাকে। আরহাম তা গাড়ির মিরর দিয়ে ঠিকই দেখছিল। মেহবিনকে এইভাবে নাক ফুলাতে দেখে আরহাম আলতো হাসে, যা মেহবিনের চোখে ঠিকই পড়েছে। লোকটার নাকের মাঝ বরাবর একেবারে ছোট্ট তিল আছে, যা শুধুমাত্র হাসলেই গাঢ় হয়ে ওঠে। আরহামকে তখন আরও ভালো লাগে দেখতে। মেহবিন মুখ ঘুরিয়ে বিড়বিড় করে আরহামকে বকতে লাগলো। ভার্সিটির কাছে আসতে মেহবিন দ্রুত নেমে যায়। দ্রুত নেমে যাওয়ার কারণে মেহবিন একটু হলেও পড়ে যেত, কিন্তু আরহাম দ্রুত মেহবিনের হাত ধরে ফেলে। আরহাম তখন রাগান্বিত সুরে বলে, হ্যাঁ মেয়ে, দেখে শুনে চলতে পারো না? একটুর জন্য হলেই তো পড়ে যেতে। মেহবিন বিড়বিড় করে বলে, এই লোকটার মুখ এত তেতো কেন রে? হ্যাঁ, সারাদিন শুধু বকে। হ্যাঁ মেয়ে, কেউ তো বিড়বিড় করছো? কিছু না। দেখে শুনে চলাফেরা করবে, স্টুপিড মেয়ে একটা। আরহামের কথার বিপরীতে মেহবিন কথা শোনাতে চেয়েছিল, কিন্তু তার আগে আরহাম গাড়ি নিয়ে চলে যায়। চলে যাওয়ার আগে ভালো করে বলে যায় মেহবিনকে যেন সে আসার আগে একা একা না যায়। মেহবিন শুধু মুখ বেঁকায়। একদিনেই এই লোকটা তার ওপর হুকুম জারি করা শুরু করে দিয়েছে। নিজেকে কি ভাবে কে জানে। মেহবিন কিছুতেই ওই বেশরম লোকটার কথা শুনবে না। কথায় কথায় শুধু স্টুপিড বলে। কথাটি ভেবে মেহবিন ভার্সিটিতে পা রাখতে গেলেই তার চোখে পড়ে যায় অব্র ও মায়রার সেই আইসক্রিম খাওয়ার দৃশ্য। মায়রা বিদেশ থেকে এসে মেহবিনের ভার্সিটিতেই ভর্তি হয়। মেহবিনের 2 ব্যাচ সিনিয়র মায়রা। আজকে মায়রা অব্রের সাথে ভার্সিটিতে আসার সময় মায়রা অব্রের কাছে আবদার করে বসে। সে আজকে আইসক্রিম খাবে।
যদিও অব্রের কোনো ইচ্ছে ছিল না, তবুও মায়রার জন্য ভার্সিটির পাশে একটি আইসক্রিম পার্লারে মায়রাকে নিয়ে গিয়ে নিজের হাতে আইসক্রিম খাইয়ে দেয়। মায়রার বান্ধবীরা তো এই দৃশ্য দেখে হাসতে হাসতে বলে, সত্যি যাই বলিস, আমাদের মায়েরা ভাগ্য করে এমন বর পেয়েছে। আমাদের অভ্র ভাইয়া কত ভালোবাসে মায়েরাকে। হায়, তাদের এই ভালোবাসায় যেন কারোর নজর না লাগে। মায়রা লজ্জা পায় তাদের কথা শুনে। অব্র চুপ থাকে। কোথাও না কোথাও এই সব কিছুর সাথে মেহবিন জড়িয়ে আছে। অব্রের মধ্যে একটা তুমিহীনা নামক শূন্যতা কাজ করছে। কই তার ভালোবাসা মায়রা তো তার খুব কাছেই আছে, তবুও কেন এত শূন্যতা কাজ করছে তার? মেহবিনের এই দৃশ্য দেখে পুরনো স্মৃতি মনে পড়ে যায়। অব্র ভ্যানিলা আইসক্রিম খুব পছন্দ করত, তাই মেহবিন ইউটিউব দেখে ভ্যানিলা আইসক্রিম বানানো শিখে নিয়েছিল। অব্রকে সে নিজ হাতেই আইসক্রিম খাইয়ে দিত। তখন অব্রেরও বাচ্চাদের মতো মুখে আইসক্রিম লেগে থাকতো। তখন মেহবিন হাসতে হাসতে অব্রের মুখে লেগে থাকা আইসক্রিম খুব যত্নের সাথে মুছে দিত। আচ্ছা, অব্রেরও কি এইসব স্মৃতি মনে পড়ে? হয়তো একটুও না। মেহবিন মনে মনে বলে, আর কতভাবে আমাকে তোমার দহনে পুরাবে অব্র, আর কতভাবে আমাকে শাস্তি দিবে। তোমার দেওয়া শাস্তিগুলো যে আমি আর সহ্য করতে পারছি না। আমিও যে দিন শেষে মানুষ। তোমাকে ভালোবাসার অপরাধে এই শাস্তিগুলো যে আমি নিতে পারছি না। মেহবিন ডুকরে কেঁদে ওঠে। পরক্ষণে সে তার সন্তানের কথা ভেবে নিজেকে সামলিয়ে নেয়। সে আপন মনে বিড়বিড় করে বলে, এই যে আমার বেবি, তুমি কিন্তু একদম ভাববে না তোমার মা দুর্বল। সে সকল অবস্থায় নিজেকে শক্ত রাখবে, অন্তত তোমার জন্য হলো। মেহবিন কথাটি বলেই উল্টো রাস্তায় হাঁটা ধরে। আজকে সে ঠিক করেছে আজকে কিছুক্ষণ হাঁটবে। আজ আর সে ক্লাস করবে না। প্রেগনেন্ট অবস্থায় হাঁটাহাঁটি করলে তার এবং বেবির দুজনেরই ভালো হবে। মেহবিন এখন এই মুহূর্তে অব্র নামক প্রতারককে নিয়ে ভাবতে চায় না, বরং তার সমস্ত চিন্তা ভাবনা তার সন্তানকে ঘিরে। আরহাম অফিসে ফর্মাল ড্রেস আপের সাথে প্রবেশ করে। আরহামের ড্রেসিং সেন্স বরাবরই খুব ভালো। তার শার্টের সাথে হালকা নেভি ব্লু ব্লেজারটা বড্ড মানিয়েছে। অফিসের নতুন এমডিকে দেখে সবাই দাঁড়িয়ে যায়। সবার আগে তাহসান এগিয়ে এসে তার বন্ধুর হাতে ফুলের তোড়া এগিয়ে দিয়ে বলে, অভিনন্দন আমাদের কোম্পানির নতুন এমডি মিস্টার আরহান হাসান তালুকদার। দয়া করে আপনার এই সামান্য কর্মচারীর ফুল গ্রহণ করবেন। আরহাম ক্ষিপ্ত গলায় বলল, একটা থাপ্পড় খাবি তুই? আমরা আগে ফ্রেন্ডস ছিলাম, এখন আছে। আমার পজিশন চেঞ্জে কিচ্ছু পরিবর্তন হবে না। আমি জাস্ট কিডিং আরহাম, তুই এত সিরিয়াসনেস কেন? এই ফুল নে আর আমাকে ধন্য কর। আরহাম মুচকি হেসে ফুলের তোড়াটা হাতে নেয়। মেহবিন হাঁটতে হাঁটতে আরও অনেকগুলো অফিসে গেল ইন্টারভিউর জন্য অ্যাপ্লাই করতে। প্রায় সন্ধ্যা হয়ে গেছে। এর মাঝে আরিয়ান ফোন করেছিল। মেহবিন আরিয়ানকে ভরসা দিয়ে বলেছে সে ঠিক সময় বাসায় পৌঁছে যাবে। মেহবিন বাসে উঠে বসে। বাসে তেমন সিট নেই। মেহবিন পিছনের দিকে গিয়ে একটা সিটে বসে পড়ে। সেখানে একজন বয়স্ক লোক বসেছিল। সে বিভিন্নভাবে মেহবিনের দিকে কুনজর দিচ্ছিল, যা মেহবিন খুব ভালো করেই বুঝতে পেরেছিল। যেহেতু লোকটা মেহবিনের পাশে বসেছিল, সুতরাং মেহবিনের অস্বস্তি অনেকটাই প্রখর হয়ে উঠেছিল। তখনই সেখানে পুরুষ কণ্ঠে কেউ বলে, এক্সকিউজ মি, মিস্টার বুড়ো আঙ্কেল আপনার সিট সামনে, অথচ আপনি পেছনে বসে আছেন। কাইন্ডলি আপনি সামনে যাবেন। পরিচিত কণ্ঠ শুনে মেহবিন তাকিয়ে দেখে আরহাম নিজের ব্লেজারটা কাঁধে ঝুলিয়ে বসে দাঁড়িয়ে আছে তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে। দেখেই বোঝা যাচ্ছে সে কিছুটা ক্লান্ত, তার সাথে কিছুটা রেগেও আছে, কিন্তু ঠিক কার উপর রেগে আছে তা বোঝা যাচ্ছে না। মেহবিনের উপর নাকি বয়স্ক লোকটার উপর। বয়স্ক লোকটা মেকি হাসি দিয়ে বলে, না বাবা, আমার সমস্যা নেই, আমি এখানেই ঠিক আছি। আরহাম দাঁত কিরমির করে বয়স্ক লোকটার দিকে ঝুঁকে বলে, তার সমস্যা হবে না, কিন্তু যুবতী মেয়ে পাশে থাকলে সমস্যা তো থাকবেই না। কাপড় এক পায়ে গেছে তো মেয়েদের দেখি বাজে নজরে দেখাতে লজ্জা করে না? আপনাদের মতো কিছু মানুষের জন্যই আজ মেয়েরা কোথাও একটু স্বাধীনভাবে চলাফেরা করতে পারে না। আপনার বাসায় বসে থাকে মেয়েটিও কিন্তু সম্পূর্ণ বোরখা পরে বসে আছে, তবু বোরখা পরেও
আপনার বাজে নজর থেকে সে নিজেকে হেফাজত করতে পারছে না। আপনারা ঠিক কবে ভালো হবেন? স্পিক আউট। শেষের কথাগুলো আরহাম কিছুটা চিৎকার নিয়েই বলে, যার কারণে বয়স্ক লোকটি এক প্রকার লজ্জা নিয়েই বাস থেকে নেমে যায়। আরহাম রাগ করতে করতে মেহবিনের পাশে বসে বলে, কালকে রাতে তোমার ঢাকায় একা থাকার ব্যাপারে কেন মনে করেছিলাম জানো? কেননা আমাদের দেশটাই এমন হয়ে গেছে, এখানে বয়স্ক লোকদের কাছেও মেয়েরা নিরাপদ নয়। সারাক্ষণ শুধু মেয়েদের উপর বাজে নজর। মেহবিন চুপ হয়ে যায়। তার এইরকম অভিজ্ঞতা রয়েছে, অন্তত আশিক নামক ভয়ঙ্কর পুরুষের থেকে সে এইটুকু অভিজ্ঞতা অর্জন করেছে। আজকে সত্যি আরহাম সঠিক সময়ে এসে মেহবিনকে এক প্রকার বাঁচিয়ে দিয়েছে। আরহামের জন্য মেহবিনের মনে শ্রদ্ধা জায়গা করে নিল। মেহবিন এক পলক আরহামের দিকে তাকায়। কানে হেডফোন লাগিয়ে সে গান শুনতে ব্যস্ত, হয়তো নিজের রাগটুকু দমন করার প্রচেষ্টা। মেহবিন পরম নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে পড়ে। বাসে এলেই তার ঘুম পায়। মেহবিন এইটুকু জানে সে আরহামের কাছে নিরাপদে থাকবে। গান শুনতে শুনতে আরহাম খেয়াল করে মেহবিন ঘুমাতে ঘুমাতে ঝিমুচ্ছে, যার কারণে তার মাথা বারবার জানালার কাছে বাড়ি খাচ্ছে। স্টুপিড মেয়ে একটা, ঠিক মতো ঘুমোতেও পারে না। কথাটি বলে আরহাম মেহবিনের মাথা তার কাঁধে রাখে, যেন মেহবিন ব্যথা না পায়। আরহাম মেহবিনের দিকে এক পলক তাকায়। ঘুমন্ত অবস্থায় মেয়েটিকে কতটা নিষ্পাপ লাগে। আরহাম তার দৃষ্টি সরিয়ে আবারও ফোন টিপতে ব্যস্ত হয়ে পড়ে। মেহবিন ঘুমের ঘোরে আরহামের শার্ট আঁকড়ে ধরে। আরহাম তা বুঝতে পেরে মেহবিনের দিকে তাকায়। মেয়েটা কেমন যেন আষ্টি পৃষ্টি তার শার্টটা আঁকড়ে ধরে ঘুমাচ্ছে। আরহাম একবার ভাবছে সে কি মেহবিনকে ঘুম থেকে ডেকে তুলবে। এমনভাবে শার্টটা চেপে ধরে আছে, মনে হচ্ছে এখনই ছিঁড়ে যাবে। স্টুপিড মেয়েটা এখন জেগে থাকলে আরহাম তাকে আচ্ছা বকুনি দিত। আরহাম একবার ভাবল মেহবিনকে জাগাবে, কিন্তু না, সে তো করে না, বরং মেয়েটার ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। মেয়েটাকে দেখেই মনে হয় কত রাত সে ঘুমায়নি। মেয়েটার চোখের নিচে কালি পড়ে গেছে, হয়তো অতিরিক্ত কান্না এবং না ঘুমানোর জন্য। আজ যদি আরহামের সংস্পর্শে এসে একটু শান্তির ঘুম দিতে পারে, মন্দ হবে না ব্যাপারটা। আরহাম আনমনে ভাবল, আচ্ছা, ভালোবাসায় এত বেদনা থাকে কেন? বর্তমানে কিছু মানুষ ভালোবাসায় এখন সুখ খুঁজতে গিয়ে অসুখী হয়ে ওঠে। মেহবিনও তার মধ্যে একজন। ভালোবাসায় সুখ ধরা দেয় তখনই যখন সঠিক মানুষটাকে ভালোবাসা যায়। মেহবিন মেয়েটা বড্ড সরল, তাই তার ভালোবাসাকে নিয়ে খেলা করা হয়েছে। আরহাম দীর্ঘশ্বাস ফেলে। জ্যাম পড়েছে, জ্যামে বসে আছে তো আছেই, নড়ার নাম নেই। ঢাকা শহর বলে কথা, জ্যাম তো সামান্য ব্যাপার। আরহামের আগে মাথা বিগড়ে যাচ্ছে। আজ সারাদিন অফিস শেষে অফিসের বাইরে এসে গাড়ি স্টার্ট দিতে গিয়ে দেখে গাড়িটা নষ্ট হয়ে গেছে। তাই আরহাম ঠিক করেছিল বাসে করে বাসায় যাবে। বাসের ভিতরে এসে মেহবিনের সাথে দেখা হয়। বলতে গেলে আজ সঠিক সময়ে আরহাম এসেছে। আজ বোধহয় আরহামের ভাগ্যটাই খারাপ। আজকে এই গাড়িটা নষ্ট হলো, তার মধ্যে জামাটাও ছুটছে না। এতক্ষণ বাসে বসে থাকতে থাকতে আরহামের এক প্রকার দমবন্ধ হয়ে আসছে। কিন্তু মেহবিন নামক রমণী দিব্যি এই দমবন্ধ করা পরিবেশে ঘুমিয়ে যাচ্ছে, যাকে বলে একেবারে নিশ্চিন্তের ঘুম। আরহাম বিরক্তির শব্দে মুখ থেকে বের করে বলে, এত গরমে কিভাবে ঘুমাচ্ছ? স্টুপিড মেয়েটা তরতর করে ঘামছো, তবু ঘুম ভাঙছে না। স্ট্রেঞ্জ। মেহবিন একটি সবুজ রঙের বোরখা পরে আছে, মাথায় হিজাব দিয়ে রেখেছে। মেহবিনের ঘরমার্ত মুখশ্রীটা শুধু দেখা যাচ্ছে। আরহাম তার পকেট থেকে টিস্যু বের করে মেহবিনের কপালের ঘামটুকু মুছিয়ে দেয়। পাশের সিটেই বসেছিল সদ্য বিবাহিত পুরুষ ও নারী। তাদের দেখেই বোঝা যাচ্ছে তারা সমবয়সী। তাদের বয়স বলতে 24-25 হবে। যুবতীটি তার স্বামীকে খুঁচিয়ে আরহামকে দেখিয়ে বলতে লাগলো, দেখেছ কি কেয়ারিং হাজব্যান্ড, কেমন করে নিজের বউটাকে আগলে রাখছে। বাবা, দেখে মনে হচ্ছে বেশ রোমান্টিক। আর তুমি হবিস লোক একটা। যুবকটি তার স্ত্রীর কথা শুনে মুখ ঘুরিয়ে ফেলে। স্ত্রী তাকে প্রায় এইসব কথা শোনায়। এইসব কথা শুনতে শুনতে সে অভ্যস্ত। এখন তার কিছু যায় আসে না।
আরহামের গানেও আসে কথাগুলো। বাড়িতে তো এই মেহবিন নামক রমণের স্বামীর পরিচয়ে থাকতে হচ্ছে, এখন বাইরেও তা হচ্ছে। আরহামের এখন বড্ড চিন্তা হচ্ছে তার জীবন নিয়ে। সারা জীবন অবিবাহিত হওয়ার পণ করে এখন বিবাহিত হিসেবে নিজেকে প্রকাশ করতে হচ্ছে, তাও আবার মিথ্যে বিয়ের। কীরকম ভবিষ্যৎ হবে এই মিথ্যে বিয়ের? দীর্ঘ জ্যামের সমাপ্তি ঘটিয়ে বাস আবারও তার আপন মনে চলতে শুরু করলো। অভ্র অফিসের কাজগুলো শেষ করে অফিসের সাথে অ্যাটাচ করা তার রেস্ট রুমে গিয়ে বেডে শুয়ে পড়ে। আজকাল বাড়িতে যেতে তার ইচ্ছাও করে না। কারণটা একটু একটু হলেও অভ্র বুঝতে পারে। বাড়িটার প্রতিটা কোণায় মেহবিনের স্মৃতি জড়িয়ে আছে। মেয়েটা এই বিরাট ঢাকা শহরে একা একা কোথায় গেছে তা অভ্র জানে না। এই 11 মাস মেহবিনের সাথে ভালোবাসার মিথ্যে অভিনয়ের পরে অভ্র এইটুকু জানে তার একটি মায়া পড়ে গেছে মেহু নামক সরল সোজা রমণীটির জন্য। অভ্র উত্তেজিত গলায় বলল, একবার শুধু দেখা দে মেহু, আমি সব বলতে চাই তোকে। বিশ্বাস কর, আমি নিজেও কখনো বুঝতে পারিনি এই 11টা মাস ভালোবাসার মিথ্যে অভিনয়ের পর তোর মায়ায় নিজেকে জড়িয়ে ফেলব। এই মায়াকে আমি কী নাম দিব বল? শুধু এইটুকু বলতে চাই, আমার যদি সাধ্য থাকতো তাহলে করতাম না মিথ্যে অভিনয়ের ভালোবাসা। অভ্র বিছানায় গা এলিয়ে দেয়। তার ফোনটা বেজে ওঠে। অভ্র জানে মায়রা তাকে ফোন করেছে, কিন্তু আপাতত অভ্রের মায়রার সাথে কোনো প্রকার কথা বলার ইচ্ছে নেই। তাই অভ্র ফোনটা কেটে দেয়। মায়রা পুনরায় ফোন করে। অভ্র বিরক্ত হয়ে ফোনটা রেখে দেয়। আজ সে বাড়িতেও যাবে না, অফিসেই কাটিয়ে দেবে রাতটা। অভ্র এইভাবে ফোন কেটে দেওয়ায় মায়রা নামক রমণীর অভিমান হয় প্রচণ্ড, যাকে বলে বেশ ভালো রকমের অভিমান। আচ্ছা, তার স্বামীটা কি বুঝে না? মায়রার চিন্তা হয় তার স্বামীটার জন্য। মায়রা অভিমানী হয়ে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ে। আজকে আসুক অভ্র, কথা বলবে না সে তার সাথে। এই যে স্টুপিড মেয়ে একটা, কত ঘুমাবে তুমি? বাস স্ট্যান্ড চলে এলাম আমরা, এখনো ঘুম শেষ হয় না? ঘুম থেকে ওঠো ফাস্ট। কারো কর্কশ কণ্ঠ শুনে মেহবিন ধরপড় করে ওঠে। নিজের মাথা আরহামের কাঁধে দেখে তৎক্ষণাৎ সরিয়ে ফেলে রমণী। সারা রাস্তায় আরহামের কাঁধে ঘুমিয়েছে সে। ভাবতেই লজ্জায় মুখখানি ছেয়ে যায় রমণীর। সে তাড়াতাড়ি বাস ছেড়ে নেমে যায়। আরহামের সাথে তর্কে সে জড়াতে চাইছে না আপাতত। আরহামও বাসে ভাড়া মিটিয়ে নেমে যায়। বাকি রাস্তাটুকু তারা কোনো প্রকার কথা না বলেই হাঁটতে হাঁটতে বাড়িতে চলে আসে। বাড়িতে আসতেই আরহামের মা হাজারটা প্রশ্ন খুলে বসেন। এত দেরি কেন হলো? আরহাম কিছু একটা বুঝিয়ে দিয়েছেন। আরিয়ান সিটি বাজাতে বাজাতে নিজের ঘরে হাতের ঘড়িটা খুলছিল। তখনই মেহবিন এক প্রকার রাগ দেখিয়ে আরহামের ঘরে এসে তার কাঁধের ব্যাগটা ফেলে দেয়। তারপর বিছানায় রাগে ফুঁসতে থাকে। আরিয়ান মেহবিনের পাশে বসে বলল, তা মেরি লিটল সিস, এত রেগে আছিস কেন? আজকের দিনটা কেমন কাটলো তোর হাব্বি, তোরই নকল হাব্বির সাথে? মেহবিন আরিয়ানের গলা চেপে বলে, আরেকটা কথা মুখ থেকে বের করেছিস তো একেবারে খুন করে ফেলবো তোকে। হাব্বির না বেটা একটা আস্ত খবিস। জানিস সারাদিন শুধু স্টুপিড বলতে থাকে। এই লোকটার সাথে থাকা যায় নাকি? আমি একদম কনফার্ম করে বলতে পারি, এই লোকটার বউ যে হবে তার জীবন একদম টানা টানা হয়ে যাবে। কে জানে কে সে অভাগিনী। আরিয়ান মেহবিনের কথায় মুচকি হেসে বলে। হয়তো তুই সে অভাগী। আরিয়ানের কথাতে মেহবিন তার দিকে চোখ গরম করে তাকালে আরিয়ান আমতা আমতা করে বলে, মানে আমি বলতে চাইছি যে ভাগ্য লেখা কে বদলাতে পারে বল? ভাইকে না করলি, কিন্তু তুই ভবিষ্যতে অন্য কাউকে বিয়ে করবি না? মানুষ ভুল একবারই করে, কাউকে গভীরভাবে নিজের অন্তর দিয়ে ভালোবাসো আরেকটা ভুল। আমি এই ভুল বারবার করতে চাই না। মেহবিন কথাটি বলে জানালা ঘেঁষে দাঁড়ায়। আর কাউকে ভালোবাসার সাধ্যে তার নেই। একবার তার সন্তানটা পৃথিবীতে চলে এলেই মেহবিন ও অব্রের ডিভোর্স পুরোপুরি হয়ে যাবে। একেবারের জন্য অব্রের থেকে সে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাবে। অব্রের কোনো ছায়া সে তার এবং তার সন্তানের জীবনে পড়তে দেবে না। সকালের কথা মনে পড়তেই মেহবিনের চোখ দুটো ভরে আসে। সে যতই চাক শক্ত হতে অব্র সামনে এলে সে ঠিকই ভেঙে পড়ে। মায়রার সাথে আজ অব্র যা যা করেছে তা তো একদিন অব্রও করতো মেহবিনের সাথে। সব কিছুই অভিনয়।
কাঁধে কারো স্পর্শ পেতেই মেহবিন নিজের জলটুকু মুছে দেখে আরিয়ান। আরিয়ান বলল, আর যাই করিস মেহু, আমার থেকে নিজের কষ্ট লুকানোর চেষ্টা করিস না। আর কি বললি? ভালোবাসা ভুল? ভালোবাসার মতো সুন্দর অনুভূতি হয়তো আর কিছুই নেই। ভুল মানুষকে ভালোবাসা ভুল। দেখবি যখন তোর লাইফে প্রিন্স জার্মনি আসবে, মানে তো সঠিক মানুষটা আসবে, তখন বুঝবি ভালোবাসা ঠিক কতটা সুন্দর। মেহবিন আরিয়ানের কথার বিপরীতে কিছু বলবে তখনই তার কানে আসে কারো গলায় মধুর সুর। হ্যাঁ, আরহাম তার গিটারটা নিয়ে বাগানে বসে গাইছে। যখন সন্ধ্যা নেমে জোনাকিরা আসে আর ফুলগুলো সুবাস ছড়ায় রাতে, তোমার ঘরের পুতুলগুলো তখন চুপ অভিমানে ঘরে ফিরে যায় ভাঙা মনে। তাই তো রাত আমায় বলে, তুমি ভেঙে পড়ো না এইভাবে, কেউ থাকে না চিরদিন সাথে। মেহবিন গানটা গভীরভাবে অনুভব করছে। গানটার প্রতিটা লাইন যেন তারই জন্য গাওয়া। আরহাম খুবই নিখুঁতভাবে প্রতিটা গানের লাইন গাইছে। মেহবিনের চোখ থেকে টুপটুপ করে জল গড়িয়ে পড়ে। গান গাইতে গাইতে আরহামের চোখ যায় মেহবিনের দিকে। মেয়েটার মায়াভরা মুখশ্রীতে একরাশ কান্না এসে ভিড় করেছে। আচ্ছা, মেয়েটা এত ছিটকাদুনে কেন? একটু হাসতে পারে না? আপন মনে নিজেকে প্রশ্ন করে বসে আরহাম। তারপর নিজেই নিজেকে বলে, আজ তো একটা স্টুপিড মেয়ে। স্টুপিড মেয়েরা শুধু কাঁদতেই জানে। আরহাম মেহবিনের দিকে তাকিয়ে পুনরায় গাইতে লাগলো। মেহবিন গানটি শুনে যেন এক অদ্ভুত মনোবল কাজ করলো। তার কান্না নিজে নিজেই থেমে গেল। মনে হচ্ছে আরহামের পাওয়া প্রতিটি সুর, প্রতিটি লাইন শুধু মেহবিনের জন্য ছিল। মেহবিনকে গভীরভাবে কেউ পর্যবেক্ষণ করছে, যা হয়তো মেহবিন বুঝতে পারছে না। মেহবিন জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে আপন মনে। অতঃপর কে যেন ভেবে জানালা বন্ধ করে দিল। আরহাম ঘরে ঢুকেই দেখে মেহবিন অদ্ভুত কাণ্ড করছে। সারা ঘর জুড়ে পায়চারি করছে।